নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। বিভিন্ন ব্যক্তি তার ইনকাম বাড়ার সাথে সাথে সেভিংস করার চেষ্টা করেন, টাকা জমানোর চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করা যায়। তিনি প্রথমে সেভিংস করেন বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিস এবং যেখানে দেখা যাচ্ছে গ্যারান্টির ইনকাম রয়েছে। তারপরে দেখা যায় তিনি ইনভেস্টমেন্ট করা শুরু করেন, যেখানে ইনফ্লেশনটাকে হারিয়ে দেওয়া যায়। যেমন মিউচুয়াল ফান্ডও কিন্তু টাকা রাখলে দেখা যেতে পারে যে এক বছর মানে পরবর্তী এক বছরে সেখানে নেগেটিভ গ্রোথ হতে পারে। সেই কারণে মিউচুয়াল ফান্ডে একটু বেশি সময় টাকা রাখতে হবে, অন্তত 5 বছর তো রাখতেই হবে। তাহলে অ্যাভারেজ গ্রোথ দেখা যাচ্ছে 12% থেকে 15, 20, 25%ও কিন্তু হতে পারে। এইগুলো বিভিন্ন অ্যাসেট ক্লাসের উপর নির্ভর করে। আমার বিভিন্ন ভিডিওতে, এই চ্যানেলে ভিডিওগুলোতে আমি সেগুলো বলেছি, আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে কি করে টাকা গ্রো করতে হয়, যাতে দেখা যাবে যে ভবিষ্যতে সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল যে ফ্রিডম সেটা বজায় থাকবে এবং লিকুইডিটি পেতে তার কোনো অসুবিধা হবে না। একটা বড় অঙ্কের টাকা জমানোর একটা বিশাল সম্ভাবনা থাকবে। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন যে কীভাবে সত্যিই বড় অঙ্কের টাকা জমানো যায়। ঝুঁকি রয়েছে, ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, কিন্তু কিছু স্মার্ট গ্রোথ পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা। যারা অল্প অল্প করে টাকা জমাচ্ছেন এবং সেভিংসের ক্ষেত্রে যারা বিগিনার্স, তারা অবশ্যই লো রিস্কের জায়গা, ব্যাংক, পোস্ট অফিস, সেখানে টাকা রাখতে পারেন। কারণ সেখানে কিন্তু গ্যারান্টিড ইন্টারেস্ট রয়েছে, গ্যারান্টিড রিটার্ন। অসুবিধা হচ্ছে যে ভবিষ্যতে ইনফ্লেশনকে বিট করতে পারছে না ব্যাংক, পোস্ট অফিস, কারণ এখানে ইন্টারেস্টের পরিমাণ খুবই অল্প। কিন্তু এর পরের যে জায়গাটি রয়েছে সেটা বলা যেতে পারে মিউচুয়াল ফান্ড। সেখানে কিন্তু আবার গ্যারান্টিড কোনো ইনকাম নেই। বিনিয়োগকারী টাকা রাখলেন, নেগেটিভ রিটার্ন হয়ে গেল। অতএব এখানে দীর্ঘ সময় টাকা রাখতে হবে, তাহলে একটি অ্যাভারেজ রিটার্ন পাওয়া যেতে পারে, যেটা অনেকটাই বেশি এবং ইনফ্লেশনকে বিট করা যায়। তাহলে একটি ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে মিউচুয়াল ফান্ড, কিন্তু সেখানে টাকা রাখা যেতে পারে দীর্ঘকালীন। তাহলে সেখানে অবশ্যই রিটার্ন বেশি হবে। সেই কারণে মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্ট বলা হয় না যে কত ইন্টারেস্ট বিনিয়োগকারী পাবেন, সেখানে বলা হয় যে কত রিটার্ন তিনি পাবেন, অ্যাভারেজ রিটার্ন। অতএব প্রথম যে জায়গাটি থাকলো সেটা হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস। তারপরে বিনিয়োগকারী চলে যাচ্ছেন মিউচুয়াল ফান্ডে, এবং এক্ষেত্রে এই যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা, একে বলা হয় ইনভেস্টমেন্ট, নট সেভিংস। কারণ এখানে কিন্তু প্লাস মাইনাস মানে রিটার্নের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু সেভিংসের ক্ষেত্রে টাকা আস্তে আস্তে করে জমবে এবং সেক্ষেত্রে গ্যারান্টি রিটার্ন থাকবে বা অল্প অল্প করে তার টাকাটি বাড়বে, এটাই আশা করা যায়। এর পরের ইনভেস্টমেন্টের জায়গাটি হচ্ছে স্টক মার্কেট। অনেকেই স্টক মার্কেটের নাম শুনলেই ভয় পান, কারণ ভীষণ ঝুঁকিপূর্ণ জায়গা, মার্কেট ভোলাটাইল থাকে এবং রিয়েল টাইমে কেনাবেচা হয়। তবে এক্ষেত্রে ভ্যালু ইনভেস্টিং করতে হবে। ভ্যালু ইনভেস্টিং বলতে আমি বোঝাচ্ছি যে জাইগান্টিক যে কোম্পানিগুলো রয়েছে বা লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে, মানে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে প্রথম যে 50টি কোম্পানি রয়েছে তাকে বলা হচ্ছে নিফটি 50। সেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কারণ বড় বড় কোম্পানির ক্ষেত্রে সাময়িকভাবে দাম কমে গেল, দাম কিন্তু ভবিষ্যতে বাড়বে। এক্ষেত্রে স্টকের দাম বাড়লেই দেখা যাবে যে নিফটি 50ও অনেকটাই বেড়ে গেছে। অতএব স্টকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এক্ষেত্রে ইটিএফ, যে ক্ষেত্রে কিছু স্টকের গুচ্ছ বলা যেতে পারে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেখানে বিনিয়োগ করা যেতে পারে। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু কিছু ইন্ডেক্স ফান্ড রয়েছে, ইটিএফ, এফওএফ, সেখানেও বিনিয়োগ করা যেতে পারে। তা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু একটু ভালো পড়াশুনো করা দরকার, অভিজ্ঞ বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছানো দরকার এই পার্ট নেবার জন্য, বা নিজে যদি বিভিন্নভাবে তিনি অভিজ্ঞ হয়ে উঠতে পারেন বিনিয়োগকারীরা, তবে স্টক মার্কেটে লাভ কিন্তু প্রচুর। এদের মধ্যে যারা ইয়াং এবং অল্প বয়স্ক বা মধ্যবয়স্ক এবং রেগুলার ইনকাম রয়েছে, তারা কিন্তু লো রিটার্ন পছন্দ করেন না, লো রিস্ক তারা চান না।
এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু গ্যারান্টি রিটার্নও চান না। তারা চান এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দীর্ঘদিন টাকা জমানো যাবে এবং অ্যাভারেজ যে রিটার্ন সেটা অনেকটাই বেশি হবে। তাদের পক্ষে উপযুক্ত হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেটের এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে কম্পাউন্ডিং এবং রুপি কস্ট অ্যাভারেজিংয়ের মাধ্যমে প্রচুর টাকা জমে যায় যদি কেউ ধৈর্য রেখে দীর্ঘদিন টাকা রাখতে পারেন। রুপি কস্ট অ্যাভারেজিং এবং কম্পাউন্ডিং নিয়ে আমার এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। ফর এক্সাম্পল, কেউ যদি মিউচুয়াল ফান্ডের এসআইপি স্কিমে 5,400 টাকা করে 20 বছর রাখেন এবং অ্যাভারেজ রিটার্ন মিনিমাম আমি ধরে নিচ্ছি 12%, তাহলে দেখা যাবে এই 5,400 টাকা করে প্রতি মাসে তিনি যে টাকাটি রাখছেন তাতে 50 লক্ষ টাকা হয়ে যাবে। এটা গাণিতিক হিসাবেই বলছে। কিন্তু সমস্যা হচ্ছে যে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা কিন্তু এই টাকা জমাতে পারছেন না। কারণ হচ্ছে যে ঝুঁকি তো রয়েছে, কিন্তু ধৈর্যের অভাব। কারণ তারা ভাবছেন যখনই মার্কেট ডাউন হয়ে যাচ্ছে যে বাজারে বুঝি ধস নেমে এলো এবং তার টাকা জলে গেল। ফলে তিনি মিউচুয়াল ফান্ডের ওই স্কিম থেকে বেরিয়ে আসেন। কিন্তু তিনি যদি যখন মার্কেট ডাউন থাকে, মার্কেটে যখন কারেকশন হয়, তখন কিন্তু বেশি ইউনিট তিনি পেতে পারেন, কারণ সেই সময় নেটের অ্যাসেট ভ্যালু কমে যায়। ফলে দীর্ঘদিন যদি তিনি টাকা রাখেন মিউচুয়াল ফান্ডের এসআইপিতে, আর্থিক লক্ষ্য সামনে রেখে যে রিটায়ারমেন্টের সময় তিনি টাকা তুলবেন, যেটা হয়তো দীর্ঘ 20 বছর 30 বছরের ব্যাপার রয়েছে, বা একটা তিনি বাড়ি কিনবেন, বা কোনো শর্ট টার্ম তার কিছু ইচ্ছেও থাকতে পারে কেনার, শর্ট টার্ম বিনিয়োগ করলেন তিনি একটি গাড়ি কিনবেন। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আর্থিক লক্ষ্য রেখে যদি টাকা জমানো যায় এসআইপি স্কিমে, তাহলে বিশাল অঙ্কের টাকা জমে। এটা একটা বড় সুবিধা। এবং এখানে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে যে কোম্পানিতে স্ক্যাম আছে কিনা। তাহলে মাঝখান থেকে মিউচুয়াল ফান্ডের ওই স্কিমে টাকা রিডিম করে তিনি অন্য একটা স্কিমে পারচেস করবেন। আরও বড় সুবিধা যে তার হাতে যদি আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকে, তাহলে কিন্তু তিনি স্টেপ আপ পদ্ধতিতে টাকা জমাতে পারেন। মানে বৎসরান্তে তিনি প্রথম 5,400 করে দিচ্ছিলেন, বছরে গিয়ে আরও 10% টাকা বাড়িয়ে দিলেন। এইভাবেও কিন্তু দেখা যাবে পরবর্তীকালে তিনি যে 50 লক্ষ টাকার হিসেবটি করেছেন 20 বছর বাদে, সেই টাকা কিন্তু আরও অনেক বৃদ্ধি পাবে। অতএব এই বক্তব্যগুলো আমি এই কারণেই বলছি যে হাউ টু গ্রো ইওর মানি, এই ক্ষেত্রে কিন্তু কোনো ভয়ের ব্যাপার কাজ করছে না। এই ক্ষেত্রে যেটা কাজ করছে সেটা হচ্ছে তার ধৈর্যের অভাব। যাই হোক, 20 বছরে এসআইপির মাধ্যমে 50 লক্ষ টাকা জমে গেলে ওই বিনিয়োগকারী বাকিটা জীবন ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করতে পারবেন। কারণ তার যদি রেগুলার ইনকাম থাকে, তাহলে প্রতি মাসে এসডাব্লিউপির মাধ্যমে, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে ওই 50 লক্ষ টাকা থেকে টাকা তোলার দরকার নেই প্রতি মাসে। তিনি মাঝে মাঝেই ওই 50 লক্ষ টাকা থেকে কিছু টাকা রিডিম করতে পারেন তার মান্থলি বিভিন্ন খরচার জন্য, বা বেড়াতে যাবার জন্য, বা কোনো ইমার্জেন্সি খরচা সামনে চলে এলে। এটা কিন্তু একটা বিরাট সুযোগ। আর যদি এক্ষেত্রে তার রেগুলার ইনকাম বন্ধ হয়ে যায়, কারণ 20 বছর পার হয়ে যাওয়ার অর্থই হচ্ছে তিনি রিটায়ারমেন্টের দোরগোড়ায় চলে এলেন, বা অনেকে হয়তো চাকরি করছেন না, তাদের মান্থলি ইনকাম অনেকটাই কমে গেল। এই ক্ষেত্রে তারা এসআইপির মাধ্যমে 6% থেকে 9% তারা প্রতি মাসে টাকা তুলে নিতে পারেন। এটা আমি 6% 9% বললাম এই কারণে যে তার মূল ক্যাপিটালটা যাতে নষ্ট না হয়। এক্ষেত্রে এনি অ্যামাউন্ট তিনি তুলতে পারেন। এটা কিন্তু একটা বিরাট সুবিধা। মানে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির প্রতি 1 লাখে তিনি যদি 12% করে টাকা তোলেন, তাহলে কিন্তু 1,000 টাকা হচ্ছে। 10 লাখে এটা হচ্ছে 10,000 টাকা, আর 50 লাখে হয়ে যাচ্ছে প্রতি মাসে 50,000 টাকা। এবং তাও দেখা যাবে যে এই 50 লক্ষ টাকা মূল যে টাকা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু যদি লো রিস্কের জায়গাগুলোতে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মূল টাকা কিন্তু বাড়বে না। সেক্ষেত্রে ওই মূল টাকা থেকে যে ইন্টারেস্টটা হচ্ছে গ্যারান্টিড ইনকাম, সেটা চলে আসে। ফলে এক্ষেত্রে ইনফ্লেশনকে বিট করা যায় না। অতএব টাকা কিন্তু গ্রো হয়ে গেল শুধু একটু ধৈর্যের মাধ্যমে, এবং বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে টাকা জমানো, তার মধ্যে এই এসআইপি পদ্ধতিটি পছন্দ করার। অনেক বিনিয়োগকারী আছেন যারা শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন না। তারা বিনিয়োগ করেন বিভিন্ন রিয়েল এস্টেটে, যেমন ল্যান্ড, ফ্ল্যাট, প্রপার্টি।
এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সিটিতে এর যে গ্রোথ প্রচণ্ড স্ট্রং। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, সেখানে জমির দাম এবং ফ্ল্যাটের দাম বা বিভিন্ন প্রপার্টির দাম কেমন বেড়ে যাচ্ছে। 10 বছর আগে যা দাম ছিল 30 লক্ষ টাকা কোনো ফ্ল্যাটের, আজকে সেটা অবশ্যই 60 লক্ষ টাকা। প্লাস একটা রেন্টাল ইনকাম আছে, কারণ সেখানে কিন্তু ভাড়াও দেওয়া যায়। এটা একটা বড় সুবিধা। ফলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু প্রচণ্ড হাই। এছাড়া রেন্টাল ইনকামের কথা তো বললাম। অতএব রিয়েল এস্টেট থেকেও কিন্তু অনেক ভালো সম্পত্তি বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু অসুবিধা হচ্ছে যে যখন বিক্রি করার সময় আসে, হয়তো বিনিয়োগকারী ভাবছেন বিক্রি করবেন, তখন কিন্তু ঠিক বায়ার পাওয়া যায় না এবং খুব তাড়াতাড়ি বিক্রি করা যায় না। যে লিকুইডিটিটা রয়েছে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে, এই একটা অসুবিধা কিন্তু রয়েছে রিয়েল এস্টেটের ক্ষেত্রে। এছাড়া কোনো ব্যক্তি যদি তার নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন এবং তার নলেজটাকে বাড়িয়ে নেন, তাহলে তার ইনকাম করার আরও কিছু সুযোগ আসবে। যেমন তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন, ডিজিটাল সার্ভিসে অংশগ্রহণ করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, ফেসবুক, ইউটিউবে তিনি পার্টিসিপেট করতে পারেন এবং সেক্ষেত্রে মানিটাইজও করতে পারেন। এই সুযোগগুলো কিন্তু আসে। এছাড়া বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে যে কোনো ব্যক্তি তার নিজের স্কিলটাকে ইনভেস্ট করতে পারে। লার্নিং প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে কি কি রয়েছে গুগলসে টাইপ করে দেখুন এবং আপনারা এটা আমাকে কমেন্ট করে জানান। যাই হোক, এই লার্নিং প্ল্যাটফর্ম থেকে আপনারা অনেক ইনভেস্টমেন্টের জায়গা পেয়ে যাবেন। আপনার অবশ্যই স্কিল থাকা চাই, লার্নিং প্ল্যাটফর্ম থেকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এই ইনভেস্টমেন্টগুলো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, এআই টুলস, বিভিন্ন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে হতে পারে। সবচেয়ে বড় জায়গা রয়েছে এই ক্ষেত্রে সেলস বা মার্কেটিং। যেমন এস্কিমোদের দেশে কি করে গিয়ে ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি করতে হয়, সেটা কিন্তু সেলস টেকনিকের মাধ্যমে জানা যায়। অতএব এই জায়গাগুলোর মাধ্যমে, এই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বড় স্কিল তৈরি করা যায়। এছাড়া রয়েছে বিভিন্ন ডাটা ক্লিনিং এবং ডাটা অ্যানালাইসিস। অতএব আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, যে কি করে টাকাকে গ্রো করা যায়। শুধু শুয়ে বসে থাকলে তো হবে না, যে শুয়ে বসে থাকবো মানে টাকাটা রেখে আমি চোখ বুজে থাকলাম, এই কথাই আমি বোঝাতে চাইছি। সেটা হলে কিন্তু টাকা বাড়বে না। এই ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে পদ্ধতি ভাবতে হবে। একটা তো রয়েছে নিজের স্কিল, নাম্বার 2 হচ্ছে যে এই ক্ষেত্রে বিভিন্ন টেকনিক, কারো সাহায্য নিয়ে, অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে জীবনে বড় অঙ্কের টাকা অবশ্যই জমানো যাবে। আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সেক্ষেত্রে তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।